আমার ঠিক ভিন্ন আমার ঠিক ভিন্ন মত, আমার একটু কৌতূহল আছে ডক্টর মাহাদি। আমি আপনার কথা শুনতে পছন্দ করি, আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন, মানে শান্ত থাকেন, সেটা আমার খুবই পছন্দের। কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি। কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হইতে পারে, সারা জীবন প্রধানমন্ত্রী হতে পারে, আপনার টার্ম আসতে আসতে 200 বছর পার হয়ে যাবে মাহাদি। এইটা আপনার মনে হয় না যে আপনি রাজনীতি কেন করতেছেন, যে আপনি 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 বাংলাদেশের সরকার প্রধান কখনোই হবেন না? এইটা আপনাকে পীড়া দেয় না? আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না, আমরা সেই দল করি যেটা মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাবে, দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে, উন্নয়ন যেটা হবে। দেখুন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিল না। আমরা বিরোধী দলীয়, গৃহপালিত বিরোধী দল হতে পারতাম, একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম, জাতীয় ঐকমত্যের সরকারের কথা এর আগেও এসেছে। এমনকি 5 তারিখে শেখ হাসিনা পতনের পর 8 তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা হতে পারতাম। আমরা তার কোনোটাই করি নাই, কারণ বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায়। আমাদের নেতা জনাব তারেক রহমান সে 1988 সাল থেকে রাজনীতি করছেন, গত 37 বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন। এমপি, মন্ত্রী, উপদেষ্টা কখনোই কিছু হন নাই। ক্ষমতার জন্য আমরা লালায়িত না। তারেক সাহেবের জন্য মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি? এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে। তারেক সাহেব এটা তো প্রধানমন্ত্রী হবে, না উনি রাজনীতি চান না। উনি কেন প্রধানমন্ত্রী হবেন? উনি তো এমপি হন নাই। যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু হইতো মনে হয় না, তাহলে উনি হতেন না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ছাড়া উনি প্রার্থী হতেন না। এবার আমি এই প্রশ্নটা একটু শেষ করে আবার একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই। আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে, জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন? মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতির বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেকভাবেই ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারতো, বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতে পারতো। এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না, যেহেতু তিনি একজন সুযোগ নিচ্ছেন না দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে? উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, শিক্ষক, চিকিৎসক, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে। উনি সুস্পষ্টভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান। এটা কিন্তু ওনার একটা অগ্রাধিকারের দাবি। আমরা চাই উনি শুধু জনাব তারেক রহমান মুক্ত হয়ে সবার মামলা উঠে গেলে জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এটা ওনার একটা অগ্রাধিকার অবশ্যই। মানে সবার মামলা উঠে গেলে উঠবে না তো? অবশ্যই সম্ভব। ন্যায় বিচারের প্রধানমন্ত্রী করতে হবে ভাই। না, উনি কেন বিদেশ থেকে প্রধানমন্ত্রিত্ব করবেন? আমরা সবসময় বলে এসেছি কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি বিচার বিভাগ, জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা। যদি বিচার বিভাগের সংস্কার ঠিকমতো হতো, গত 8 মাসে কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম। কোর্টের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না মিথ্যা মামলার জন্য। আমরা দেখেছি মিথ্যা, গায়েবী, জালিয়াতির মামলা, সেগুলো থেকে তো অবশ্যই মানুষের বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে, কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে, তার নেতাকর্মীদের মামলা উঠতেছে না। এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হচ্ছে না। আপনি নিশ্চয়ই বারবার পুশ করছেন। জনাব তারেক রহমানের সব মামলা উঠে গেছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া মামলা উঠা এপিলে কিন্তু একটা, মানে আমি জানি না, মানে আমি যতটুকু আইন কানুন বুঝি আর কি। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর মাহাদি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি এটার উত্তরটা একটু দিয়ে দিতে পারি? জি দেন। আমরা দেখেছি তারেক রহমানের বিরুদ্ধে গত 16 বছরও আওয়ামী লীগ অনেক প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানোর পর একটা তথ্য প্রমাণ উপাত্ত তৈরি করতে পারে নাই। তার সবচেয়ে বড় প্রমাণ, আমরা যদি আওয়ামী লীগের সময় যিনি প্রধান ইউনূস স্যার চেষ্টা করছেন, তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সংঘবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে। এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে, যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না, সেই জায়গাতে ইউনূস স্যার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে, কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এই দেশটি পরিচালিত করছেন। এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন, সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইউনূস স্যার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। গত ঐক্যমত্য কমিশনে স্যার বারবার একটি গুরুত্ব আরোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন, আপনারা আমার শক্তি, আপনারা দেখলে আমরা সাহস পাই। এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই ইউনূস স্যারকে সাহস দিয়ে থাকে, কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরে ভিতরে এক কথা, বাহিরে এক কথা, এবং মাঠে গিয়ে আরেক কথা, জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনূস স্যার কিন্তু একটি কঠিন বিপদে আছেন। সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন, মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনূস আপনাদের সাথে কথাবার্তা, আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন, কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে? দেখেন, এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম। আমরা যখন ঐক্যমত্যের কমিশনগুলো মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল, এবং সেখানে ফরেন একাডেমিতে যে মিটিং গুলো হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল। সেখানে তারা খোলামেলা ভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা স্যার আপনি চালান, আমরা আপনাকে সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি। কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে, যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয়,
কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস ব্রিফিং করে থাকে, তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশের যাচ্ছি, কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলা তো সেখানে বিএনপি থাকে, জামাত থাকে, হেফাজত থাকে, যতগুলো বাংলাদেশ অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে। কিন্তু যখনই বাইরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে, ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়া দেখি সেই কথাগুলো আমরা পাই না, বরঞ্চ বলা হয়ে থাকে উপরে কথা হয়েছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো, এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই। নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখন ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন। কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্যে দিয়ে পুরোই বাংলাদেশের সামনে একটা স্লটের হয়ে যায়। কিন্তু জনাব পাটোয়ারি, আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে? ধরেন আপনাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনাপ্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে সেনাপ্রধান মানতে চান নাই ডক্টর ইউনূসকে। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে, জামাতের সাথে এই করেছে সেই করেছে, মানে এগুলো তো আপনারাও বলেছেন জনাব পাটোয়ারি, এবং খুব নিষ্ঠুরভাবে বলেছেন। জি, এইখানে আমরা যে বিষয়টি স্পষ্টত করে দিয়েছি, রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। 5 আগস্টের পরে কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে সরকার ছিল না। সরকার যখন গঠন হলো, এই সরকারকে আমরা 4 থেকে 5 মাস অথবা 1 বছর অথবা 2 বছর যে ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকি, ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না। কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসে এই কাজটি করা উচিত। যদি কোনো কথাবার্তা থেকে সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্যরা বলেন, ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে, সেখানে গিয়ে বলতে পারে। যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে। এমনিভাবে আসিফের ক্ষেত্রেও সেই একই বিষয়, ওনারা উপদেষ্টা পরিষদে আছে, ক্যাবিনেট মিটিং হয়, যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে। কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি, রাষ্ট্রের যে মিটিং গুলো হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে, তারাই সেটা পাবলিশ করবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে, আপনার সাথে আমার ঘরোয়া আলাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি প্রেস উইং এর বাহিরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে, আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না। কিন্তু বাংলাদেশে গত 53 বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলোই আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি। এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশে যে রাষ্ট্র গঠনের বর্তমানে একটা সুযোগ এসেছে, সেটা এই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না। জনাব পাটোয়ারি, আমরা তো আসলে অতীতের প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় থাকি, মানে এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটাকে যদি আপনি অতীতকাল বলেন তাহলে আমাদের আর কিছু বলার থাকে না। হাইবার আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করবো বলেছিলাম, যে সেই গুচ্ছ প্রশ্নগুলি একটু করে নেই আপনাকে। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল, আপনি আর্টিকেল 70 এর কথা বলছেন, মানে আপনারা প্রস্তাবক আপনারা এসেই করবেন, অন্য কেউ করলে আপনারা মানবেন না, তাই তো? জনগণ মানে কি? বিএনপি তো জনগণ। এখন যদি এনসিপি মানে, জামাত ইসলামী মানে, বিএনপি তো জনগণ, আর আওয়ামী লীগ বাদ রইলো। আওয়ামী লীগের তো আমরা নিচ্ছি না খেলায়। আমরা যারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন, আমরা শতভাগ সমর্থন তাদেরকে দিব, তবে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, মানে তার আগে জনগণের ভোটের আগে আপনারা এটা মানবেন না, তাই তো? না, মানবো না কথাটা তা না, মানবো না কেন? বলতেছেন তো মানবেন না আপনারা। তো ওই যে সংস্কারের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং, আমি দেখতেছিলাম, আমার ধারণা ছিল যে সংস্কারগুলি নিয়ে আপনাদের সাথে এনসিপির, ধরেন এনসিপির সাথে আপনাদের বা জামাতের সাথে আপনাদের যেগুলি নিয়ে আপনাদের মতদ্বৈত হচ্ছে, আপনাদের 31 দফা পরে আমার ধারণা ছিল যে এইগুলির ব্যাপারে আপনারা আরো বেশি করে রাজি হবেন। জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের ব্যাপার 4 বছর নির্ধারণের সুপারিশ করা, উচ্চকক্ষের 100 সদস্য নির্বাচিত হবেন মানে দলগুলির সারা দেশের প্রাপ্ত ভোটের অনুপাতে, এইটার মানে নারী প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এটার মধ্যে আমার আপত্তি আছে, নারী প্রার্থীর ক্ষেত্রে শুধু নারী প্রার্থী দিতে হবে, এই মানে ডাইরেক্ট ভোটের ক্ষেত্রে এটা আমি আপত্তি করতেই পারি। কিন্তু এই যে ফান্ডামেন্টাল কয়েকটা জিনিস 70 অনুচ্ছেদ, এগুলির ব্যাপারে আপনারা মানে আপত্তি জানাবেন, এটা আমরা মানে আমি একটু পয়টা এটা বুঝি নাই। খালেদ ভাই, আপনার মনে হয় কিছুটা অপব্যাখ্যা বা অজ্ঞতা, আমি জানি না, আমি সরি টু সে। আচ্ছা, না মনে অপব্যাখ্যা দিতেছি, মানে আপনি সুন্দর ব্যাখ্যা দেন। দ্বিমত নাই ভাই, আমরাই তো প্রথম বলেছিলাম হয়তো পদ্ধতিগতভাবে কিছুটা ভিন্নতা আছে। এই ভিন্নতা মানে আমরা চাচ্ছি জিনিসটা কিন্তু তা না, কারণ আমাদের যে 31 দফা আজকে বাংলাদেশে প্রতিটি প্রস্তাবনা সে 31 দফা থেকে কিন্তু অনুসারিত হয়েছে, তার উপর ভিত্তি করে করা হয়েছে। হতে পারে এখানে মেথডিক্যাল কিছু মাইনর ডিফারেন্স রয়েছে, কারণ আমরা সেভাবে প্রস্তাবনা বলে দিয়েছি যেটা টেকসই হয়, যেটা সত্যিকার অর্থে বাস্তবতা সমৃদ্ধ হয়। এমন কোনো কিছু কিন্তু রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত না যেটা পৃথিবীর কোথাও হয় নাই, যেটা চেক এন্ড ব্যালেন্সে ট্রায়াল হবে। একটা দেশের রাষ্ট্র পরিচালনা নিয়ে কিন্তু ট্রায়াল এন্ড এরর করা ঠিক না। সেক্ষেত্রে আমাদের ভ্যালিডেশন প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের স্থায়ী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো প্রয়োজন। বিশ্বের কোনো দেশে যেটা হয় নাই, এই ধরনের একটা স্ট্রাকচার যদি বাংলাদেশে প্রপোজ করা হয়, তার কার্যকারিতা কতটা হবে সেটা বাস্তবতা বিপর্যিত হতে পারে। এই কারণে কিন্তু আমরা চাই সংস্কারের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বাস্তবতা সম্পন্ন হতে হবে, এটা টেকসই হতে হবে, এবং অবশ্যই এটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসতে হবে। ওকে, এমনিতে আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার, কারণ আমি
যতবারই বলি আপনি আপনার বক্তব্যে একদমই মানে মানে আপনার বক্তব্যের পক্ষে আপনি যুক্তি দিচ্ছেন যে আসলে এটা বাস্তবতা বিবর্জিত কিনা, কিন্তু আমি এক লাইন, বেশি না ডক্টর, আমি না এক লাইনের মানে 1 মিনিটে আমি আসলে একটু বুঝতে চাই যে এই যে ধরেন আপনাদের 31 দফায় সত্যি ছিল কথা। এখন পর হ্যাঁ পর খালিদ 2 ভাই, এটা টার্মের নিয়েও আমিও অতিরিক্ত অবজারভেশন কেউ আছে, আমারও প্রধানমন্ত্রী। অবজারভেশন আছে। আমরা 36 থেকে 37 দিনের একটি দল, এবং এখানে মনে করেন যে অনেক স্টুডেন্ট বা তরুণরাই মিলে দল বানিয়েছে, এক্সপিরিয়েন্স যারা, আমাদের উপদেশটা এখনো আসে নাই। আমরা আমাদের লিমিটেশন স্বীকার করি এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বলি না আজকে আমাদের এটাই হলো আদর্শ একটা জায়গা, কিন্তু যে আদর্শিক জায়গাটা এবং যে জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করা, সেই জায়গাটা আমরা কেন অস্বীকার করতে যাব? আমরা বলতেছি না যে এনসিপির এখন যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন বা কোনো কিছু। এবং সেখানে আমরা বলে থাকি যে আপনি যদি, আমরা যে 71 থেকে 75 পর্যন্ত আলোচনা করে থেকে জিয়াবাদ মুজিববাদের যে কথাটা আপনি আজকে বললেন, সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সেই জায়গা থেকে বাংলাদেশে এখনো সফল ভোগ করতেছে। কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সে আমাদের তাহের ভাইয়ের প্রতি, যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাহী জনতার এখানে বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন, আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, কেন তাকে খুনটা করা হয়েছিল? তো এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে, এই প্রশ্নগুলোর অবতারণা করা উচিত। কেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসার গুলোকে কেন, 1200 সেনা অফিসারকে কেন হত্যা ওকে, করা হয়েছিল? আমার মনে হয় যে ফলত আমরা 75 থেকে আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিটি আমরা কথা কাল টাকারে পরিষ্কার, কাউকে, অবস্থান আমরা পরিষ্কার, কাল টাকারে কাউকে, অবস্থান পরিষ্কার। আমরা কাল টাকারে কাউকে দেখতে চাই না। এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং এই রাইট। বর্তমান যে প্রজন্ম, ভবিষ্যতে এটা এনসিপিরও যদি কেউ কাল্ট হয় তাকে দেখতে চাইবে না, এনসিপির ওই জায়গায় মানুষের কাছে যেতেই পারবে না। ফলত আমাদের এই সময়ের সামগ্রিক আলোচনাটা কোন মুখে আমরা বাংলাদেশ থেকে নিতে চাই, আমরা এটাও চাই ওই জায়গাটায় আমরা এনসিপি কেও নিয়ে যেতে চাই। ওকে, নিয়ে যেতে চান, নিয়ে যেতে যেতে পারেন, সেটা আমাদেরও আশা থাকবে, কারণ এটা আমাদের সবার জন্য জরুরি। আমি সিনিয়র আইনজীবী সৈয়দ 25% পর্যন্ত সবার জন্য ভালো। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতি অকৃত্রিম সংহতি প্রকাশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট নাসির মিয়া, অ্যাডভোকেট জিব্রাইল আলাস। প্রতিবাদ সমাবেশে মার্কিন মদদে দেশে খুন খারাপি হচ্ছে বলে জানান। মিলিয়ন ফ্রিজে 10 লক্ষ টাকা। এই বিভাগে আরো খবর, সোনারগাঁয়ে পানাম সিটি দক্ষিণ কোরিয়া, চুয়াডাঙ্গায় ধর্ষণের মামলায় হত্যার অভিযোগ।